সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মেজবাহুল আজম সওদাগর, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর একজন কাজী ওমর ফয়সাল, তিনিও শিক্ষক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার সেই সব চিত্র। এই আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করবার চেষ্টা করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 নভেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসব। 2009 স্থানীয় সরকারের বড় শত্রু প্রচলিত রাজনীতি, সাংসদ, আমলাতন্ত্র, সুজন। 2011 বাংলাদেশকে না জানিয়েই টিপাইমুখে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ভারতের। বিচার বহির্ভূত হত্যার কৌশল পাল্টে এখন গুম করা হচ্ছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। 2012 রাজনৈতিক বিবেচনায় নতুন 7টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন। সংসদের কর্মকাণ্ড নিয়ে টিআইবির করা প্রতিবেদন আমলে নেবে না সরকার, তথ্যমন্ত্রী। 5 কোটি টাকায় আবার কেনা হচ্ছে 4টি ওয়াটার বাস, অচল আগের 2টি বাস। 2013 বেসরকারি মেডিকেলে ভর্তিতে 1000 কোটি টাকার বাণিজ্য, মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি ও চিকিৎসকদের সংশ্লিষ্টতা। 2014 নিম্ন আয়ের ফাঁদে 86% মানুষ। টেন্ডার ছাড়াই ভবন ভেঙে বিক্রি, টাকা পায়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৃত্তাকার নৌপথ বারবার উদ্বোধন। টাকা চেয়ে 27টি ব্যাংকে চাপ উপজেলা চেয়ারম্যানের। 2015 মানবতা বিরোধী অপরাধের বিচার, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি। ফেসবুক সহ সব যোগাযোগ মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির। দীর্ঘমেয়াদী ঋণের কারণে খেলাপির ফাঁদে ব্যাংকিং খাত, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। 2016 অনুমোদন ছাড়াই চলছে বৈদেশিক মুদ্রার ব্যবসা। রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ। পরিবারের সদস্যরা 60টি এবং বিধি লঙ্ঘন করে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রণজিৎ কুমার বিশ্বাস। 2017 প্যারাডাইস পেপারসে 11 ব্যক্তি ও বাংলাদেশ নামযুক্ত 10টি প্রতিষ্ঠানের নাম। রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত ফার্মার্স ব্যাংকে রাখা টাকা পাচ্ছে না বিটিসিএল। শীর্ষ খেলাপিদের নিয়ে বিপাকে ন্যাশনাল ব্যাংক। 2018 হঠাৎ মালিকানা বদল বিমা কোম্পানির, অন্ধকারে বিএসইসি ও আইডিআরএ। স্থানীয় প্রভাবশালী ও পুলিশ সদস্যকে ম্যানেজ করে টাকায় মেলে অবৈধ রিকশার কার্ড, চলাচলের অনুমতি। বেপরোয়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান ও তার ভাইয়েরা। 2019 অস্বাভাবিক পানির বিল ডিএনসিসির 15 মাস বকেয়া। আইন ও সালিশ কেন্দ্রের কার্যালয় ছাড়ার নির্দেশ। রাজশাহী কারাগারে 86 কর্মকর্তা কর্মচারীর অনিয়ম। 2020 কেজেস এগেইনস্ট জার্নালিস্ট টু শরিক প্রেস ফ্রিডম সে ইনিমেন্ট সিটিজেন্স। জি কে শামীমকে ভিআইপি সেবা হাসপাতালে, কারাগারে পাঠাতে 12 বার চিঠি। 2021 কর ফাঁকিতে দেশের ক্ষতি 1235 কোটি টাকা। সংসদকে করোনা ভাইরাসের টিকা কেনার ব্যয় জানাতে চান না স্বাস্থ্যমন্ত্রী। এসিসি সুইচ ল্যাব টেকনোলজিস্ট of Khulna General Hospital for embezzling টাকা 2.58 crore collected from COVID test. 2022 200 Rajshahi BNP people shoot ahead of mass rally. 2023 BNP Jamaat won't have existed in next 10 to 15 years. ঢাকা ওয়াসার 46 কর্মকর্তা কর্মচারী মিলে 332 কোটি টাকা আত্মসাৎ। উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রিকুইজিশন থেকে রক্ষা পেতে পুলিশকে গাড়ি উপহার। শুরুতেই আমরা আসলে আলোচনার জন্য যাব প্রফেসর মেজবাহুল আজম সওদাগর, আপনার দৃষ্টিতে একটি সংবাদ আনতে চাই। সেটি হচ্ছে স্থানীয় সরকারের বড় শত্রু প্রচলিত রাজনীতি,
সাংসদ আমলাতন্ত্র সুশাসনের জন্য নাগরিক সুজন এরকম একটি মন্তব্য করেছিল। আপনিও কি মনে করেন স্থানীয় সরকারকে তার কার্যক্রমে স্বাধীনতা দিতে প্রচলিত রাজনীতি এবং আমলাতন্ত্রের ভূমিকা প্রকট এবং এটি বাধার সৃষ্টি করেছে? এক্ষেত্রে কী ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আমাদের স্থানীয় সরকার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে সমসাময়িক যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতির আলোকে যদি আপনি তাকান, তাহলে এখানে আপনি দেখবেন 15 সালে পার্টিজান ইলেকশন নামে একটা পদ্ধতি চালু করা হলো, অর্থাৎ দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। গভর্নমেন্ট 2 থেকে 3টে উদ্দেশ্য নির্ধারণ করেছিল। এই উদ্দেশ্যগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে দীর্ঘদিনের একটা এজ ওল্ড ট্র্যাডিশনকে কিভাবে ধূলিসাৎ করে দেয়া হলো আর কি। আমি আপনাকে 3টা জিনিস খেয়াল করে দিতে চাই আমার যতটুকু মনে পড়ে। প্রথমটা ছিল হচ্ছে, এটার মাধ্যমে গভর্নমেন্ট এটা বোঝানোর চেষ্টা করলে এরকম যে এর মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে তারা দলীয় শৃঙ্খলা আরোপ করতে পারবে। এটা ছিল নাম্বার 1। নাম্বার 2 যুক্তিটা ছিল, এই নির্বাচনটা হবে রাজনৈতিক ব্যানারে। কেন রাজনৈতিক ব্যানারে হবে? তাদের লজিকটা ছিল যে পলিটিক্যাল পার্টিসগুলো নন পার্টিজান ইলেকশনকে লাইক করছে না, মানে অর্থাৎ আগের নির্বাচন পদ্ধতিকে তারা লাইক করছে না, এটা পলিটিক্যাল পার্টি চাচ্ছে। নাম্বার 3 ছিল যে রাজনৈতিক ব্যানারে হতে হবে, কারণ আগের ইলেকশনগুলো হচ্ছে নন পার্টিজান, এই জন্য এটা রাজনৈতিক ব্যানারে হতেই হবে। গণমানুষের যে সংস্কৃতি, দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থার যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে, তার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? পতন হওয়ার কিছুদিন পূর্বেই কিন্তু গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্তে এসেছিল যে এখন আর পার্টিজান ইলেকশন বাংলাদেশে থাকবে না। কেন থাকবে না? কারণ তারা বলছে যে এর মধ্য দিয়ে মানে র্যাপিড পলিটিসাইজেশন হয়েছে গ্রামগুলোতে। অর্থাৎ গ্রামগুলোতে আপনি দিকে খেয়াল করবেন, যারা গণ্যমান্য মানুষ, গ্রামের মুরব্বী মানুষ, গ্রামের সবাইকে যারা মানে, সবার গ্রামের কথা যারা শুনে, তারা হচ্ছে বিচার ব্যবস্থা, সালিশ, এগুলোতে তারা নেতৃত্ব দিত। এটা ছিল আমাদের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন। যখনই পার্টিজান ইলেকশনটা হলো, পার্টিজান ইলেকশনটা হওয়ার ফলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে এই ক্ষমতাটা চলে গেল। চলে যাওয়ার ফলে একটা শ্রেণী, যে বাংলাদেশের গণ্যমান্য সম্মানী ব্যক্তি যারা গ্রামের, তারা একবার এক ঘরে হয়ে গেল এবং তাদের সম্মান বলতে গ্রামে আর কোনো কিছু থাকলো না। তাদের কাছে আর কেউ কখনো বিচারের জন্য যায় না, তাদের কাছে কেউ কখনো সালিশের জন্য যায় না, কোনো সমস্যা ফেস করলে তাদের কাছে যায় না। গাইডলাইন্স, যেটা হ্যাঁ, সোশ্যাল বন্ডিংসটা ভেঙে গেল, সেটাও ভেঙে গেল, সেটাও নষ্ট হয়ে গেল। যার ফলে এখন কথা হচ্ছে, এই স্থানীয় সরকার ব্যবস্থাতে ট্রেডিশনটাই আমাদের নষ্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে স্থানীয় সরকার বলতে আসলে আমরা কি বুঝি, কেন স্থানীয় সরকার ব্যবস্থা তৈরি করা হয়? স্থানীয় সরকার ব্যবস্থাটাকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, তৈরি করা হয় এই কারণে যে স্থানীয় যারা মানুষ আছে, তারা স্থানীয় সমস্যাটা তারা ভালো বুঝবে, স্থানীয় মানুষগণ স্থানীয় সমস্যার বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এই জন্য স্থানীয় লোকজনের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে একটা সরকার ব্যবস্থা, যাদের স্বায়ত্তশাসন থাকবে এবং তাদের কাজের মধ্যে মানে স্বাধীনতা থাকবে, স্বায়ত্তশাসন মানে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে এবং এখানে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। কোথায় স্কুল হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় কালভার্ট হবে, কোথায় রাস্তা হবে, দ্য লোকাল পিপল উইল ডিসাইড, নো এক্সটার্নাল ইন্টারভেনশন, এটা যেন না থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাটা তৈরি করা হয়েছে। এবং সংবিধানের এই সংক্রান্ত যে অনুচ্ছেদ, সেটা পড়লেও আপনি সেটি কিন্তু দেখবেন। তো পরবর্তীতে কি হলো, এই স্থানীয় সরকার ব্যবস্থায় এই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হলো। এখানে ব্যাপক, যখনই পলিটিক্যাল লিডাররা এটার লাইসেন্স পেয়ে গেল যে আমরা হচ্ছে এটার চেয়ারম্যান হব, মেম্বার হব, সব এখানে আমরা, সব রাজনৈতিক সামাজিক কোনো মানে কাঠামো আর রইল না, সামাজিক কাঠামো আর থাকলো না। তখন পলিটিক্যাল লিডাররা তারা যে লক্ষ্য উদ্দেশ্যটার কথা প্রথম বললো, যে আমরা স্থানীয় পলিটিক্যাল লিডারদের উপর দলীয় শৃঙ্খলাটা আমরা এস্টাবলিশ করতে পারবো, এটা না হয়ে আমরা দেখলাম দলীয় শৃঙ্খলার বিপরীতে তারা দলীয় আধিপত্য তাদের উপর প্রয়োগ করলো। কাকে কার্ড দিতে হবে, কাকে লোকাল গভর্নমেন্টের কাজ বিভিন্ন ইনভলভ করতে হবে, লোকাল গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণের বিপরীতে যারা পলিটিক্স করে সুনির্দিষ্ট দলের, তাদের অংশগ্রহণ মানে টপে চলে আসলো। অর্থাৎ এখানে এক ব্যক্তির হাতে একেবারে টপ টু বটম চলে আসলো। ঠিক বলেছেন আপনি, শুধু এক ব্যক্তির হাতে না, একটা দলের হাতে এখানে চলে আসলো, মানে ওই দলটা আবার ওই ব্যক্তির হাতে। ওমর ফয়সাল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। একটি সংবাদে আমরা দেখলাম বিচার বহির্ভূত হত্যার কৌশল পাল্টে এখন গুম করা হচ্ছে। মানবাধিকার কমিশনের ওই সময়ের চেয়ারম্যানের বক্তব্য এটি। গুমের ঘটনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা কতটা কার্যকর এবং এই ধরনের অপরাধের বিচারের জন্য কি কোনো ধরনের আইনি কাঠামো প্রয়োজন আছে কিনা, বা সরকার কেন করেনি, বা এই পথে কেন হেঁটেছিল হাসিনা সরকার? ওই সময়ে মানবাধিকার কমিশনের প্রধান ছিলেন ডক্টর মিজানুর রহমান
এবং গত কয়েক বছর আগে উনি ওনার যে এনজিও যেটা আছে সেখান থেকে একটা রিপোর্ট বের হয়, সেটাতে মোটামুটি উনি গুম বাংলাদেশে নাই অথবা ঘটে নাই এরকম কিছু জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন, অথবা ওনার এনজিও চেষ্টা করেছিলেন। এটি অপচেষ্টাই ওই সময়ে যখনই বাংলাদেশে কেউ আসতেন অথবা জাতিসংঘের কেউ আসতেন এবং বলতেন যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ইস্যু আছে, তখন বাংলাদেশ সরকারের একটা মুখস্থ একটা বলি ছিল, যেটা মোটামুটি এই 10-12 বছর চলেছে। সেটা হচ্ছে কি, নাম্বার 1, বাংলাদেশ হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের যে কনভেনশন আছে সেটা হচ্ছে রাটিফাই করেনি। নাম্বার 2 হচ্ছে গুম বলে বাংলাদেশে কোনো অপরাধ নেই, এবং তৃতীয়ত বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই 3-4টা স্টেটমেন্ট আসতো, এবং আসলে এই স্টেটমেন্টগুলো প্রপার না। আমি যদি আন্তর্জাতিক আইনের আঙ্গিকে দেখি, এগুলো হচ্ছে প্রপার না। এর 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমরা যদিও এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের এই কনভেনশনের সদস্য না, কিন্তু আন্তর্জাতিক প্রথাগত আইন যেটা আছে, আমরা কাস্টমি ইন্টারন্যাশনাল ল বলি, এই অনুসারে কিন্তু এটা কিন্তু অপরাধ। আর নাম্বার 2 যেটা আছে, আমাদের যে আইসিটি বিলি তৎকালীন যে আইন আছে, সেই আইন অনুসারেও কিন্তু একটা অপরাধ বলা যেতে পারে। তো গভর্নমেন্ট কিন্তু এইটাকে কিন্তু খুব ভালোভাবে এটাকে বাইপাস করেছে আমাদেরকে। এর বাইপাস করবার কারণটা কি, উদ্দেশ্যটা কি ছিল? আমাদের রাষ্ট্রের একটা সার্বভৌম একটা ব্যাপার আছে, রাষ্ট্র চাইলে অনেক ক্ষেত্রে, আপনি উত্তর কোরিয়ার দিকে দেখান, ওরা কিন্তু হিউম্যান রাইটস অনেক কিছু তারা এরকম করে বাইপাস করে। এই একটা রাষ্ট্র যত স্বৈরাচারী হয়, তার এই হিউম্যান রাইটসের যে অব্লিগেশন যেগুলো আছে, এগুলো বাইপাস করার হারটা আরও বেশি বেড়ে যায়। এবং যে ডক্টর মিজান যেটা বলেছিলেন ওই সময়ে, যে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে গভর্নমেন্ট হচ্ছে আরও এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের দিকে আগাচ্ছে, এবং এটা কিন্তু একটা প্যারাডিম শিফট। কারণ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হলে কি হচ্ছে, একজন মারা যাচ্ছে এবং তার যে ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা তারা কিন্তু জানছে যে আমার আত্মীয় অথবা আমার বাবা মা মারা গিয়েছে, পরিবারের একজন সদস্য মারা গিয়েছে, তা আমি তার অ্যাটলিস্ট তার মানে শেষকৃত্য করতে পারছে, তার মিলাদ পড়তে পারছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যারা হচ্ছে এতদিন ধরে এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের তারা ভিকটিম হয়েছিল, আসলে তারা জানেও না যে তারা মারা গিয়েছে নাকি বেঁচে আছে, কবে মারা গিয়েছে, কবর কোথায়। এইটা কিন্তু এই স্ট্র্যাটেজিটা প্রথমে নিয়েছিল লাতিন আমেরিকার যে বিভিন্ন দেশ যেগুলো আছে, আর্জেন্টিনা, চিলি, এগুলা। এবং ওইখান থেকে আমাদের দেশে এইভাবে যে মানে এটাকে মানে ব্যবহার করা হয়েছে, এটা খুব লজ্জাস্কর ব্যাপার। না, এখানে তো শুধু লজ্জা পেলেই হবে না, এটি আসলো কেন, বা ওই সরকার কেন নিয়ে আসলেন এই পথে, ওই সরকার কেন? কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে এই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সটা হচ্ছে আরো ভয়াবহ ক্রাইম। আমি যখন বলছি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এখানে মাত্র রাইট টু লাইফ ভায়োলেট হচ্ছে, বাট আমি যখন বলছি যে এখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আছে, সেখানে অনেকগুলো রাইট ভায়োলেট হচ্ছে, রাইট টু লাইফ, রাইট টু ফ্যামিলি লাইফ, রাইট টু প্রাইভেসি, যারা বাচ্চা আছে, চিলড্রেন আছে, এদের রাইট, টর্চার হচ্ছে, এবং অনেকগুলো রাইট। এবং এর ফলে কি হচ্ছে, একটা কিন্তু নেগেটিভ একটা হচ্ছে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে এই যাদেরকে টার্গেটেড পপুলেশন তাদের প্রতি। তো আমার কাছের লোক যদি কেউ একটা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিকার হয়, তাহলে কিন্তু আশেপাশের ভিতরে যেটা চিলিং ইফেক্ট তৈরি হয়, যে বাকিরাও কিন্তু তখন এই সরকারের এগেইনস্টে কথা বলতে কিন্তু অনেক ভয় সংস্কৃতির জন্য এটা হচ্ছে সব থেকে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, যেটা হচ্ছে একসময় আর্জেন্টাইনরা করেছে, চিলিয়ানরা করেছে, আমাদের দেশেও হয়েছে। আবার একটু মেজবাহুল আজম সওদাগর আপনার কাছ থেকে শুনি, বিএনপি জামাত ওন্ট এক্সিস্টেন্স ইন নেক্সট 10 to 15 ইয়ার্স, সজীব ওয়াজের জয়, দ্য ডেইলি নিউজের এরকম একটি খবর আমরা এই তারিখে দেখেছি, ছেপেছে তারা। একটি রাষ্ট্র কোন পর্যায়ে পৌঁছলে এরকম বিরোধী নিশ্চিহ্ন করবার ঘোষণা খোদ সরকারের একজন উপদেষ্টার মুখ থেকে আসে? 2001 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন এই প্রথমটা আগে বলি, তখন তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর খুব বিরক্ত হয়েছিলেন, চড়াও হয়েছিলেন। কেন চড়াও হলেন তিনি? যে নির্বাচন বাতিল করতে হবে, এটা 2001 সালের কথা বলছি। কেন নির্বাচন বাতিল করতে হবে? কারণটা ছিল এই যে তিনি সেখানে নির্বাচিত হতে পারেননি, তিনি কোনো লজিক্যাল এক্সপ্লানেশন দিতে পারেননি যে কেন এই নির্বাচন বাতিল করতে হবে। আমরা বিচারপতি শাহাবুদ্দিনের মুখ থেকে আমাদেরকে শুনতে হয়েছে যে তিনি বঙ্গভবনে এসে আমাকে চাপ দিয়েছিলেন এই নির্বাচনে আওয়ামী লীগ জিততে পারেনি, এই নির্বাচন বাতিল করতে হবে, বিচারপতি শাহাবুদ্দিনের মুখ থেকে। তাহলে এটা কি কোনো গণতান্ত্রিক কথা? তাহলে আমরা দেখি যে 1996 বলেন, তারপরে আপনার পরবর্তীতে তিনি যে আবার ক্ষমতায় আসলেন তখন বলেন, 2001 সালে যখন হেরে গেলেন তখন বলেন, প্রত্যেকটা সময়ে এই রাজনৈতিক দলটার মুখে আপনি ফ্যাসিবাদের পদধ্বনি আপনি শুনবেন। এবার ক্ষমতায় আসার পরে যখন গণজাগরণ মঞ্চ হলো, তখনও কিন্তু তিনি এই লাইনে হাঁটা শুরু করলেন। তখন কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম, মিডিয়া, রাজনৈতিক দল সহজে ফ্যাসিবাদ কথাটা কেউ উচ্চারণ করতে চাচ্ছিলেন না। কিন্তু আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি আমার দেশে একটা হেডলাইন করলেন, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আজকে কিন্তু সেই কথাটা সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং আমি সজীব ওয়াজের জয়ের যে এই বাক্যটা, যে বিএনপি জামাত আগামী 10 থেকে 15 বছরের মধ্যে
বাংলাদেশে এক্সিস্ট করবে না। এটা নতুনভাবে ব্যাখ্যা করার কিছু নেই, এটি তাদের ঐতিহাসিকভাবেই এটি তাদের রাজনীতি করার পদ্ধতি। ফ্যাসিস্ট পদ্ধতিতে রাজনীতি করতে চাওয়া, জনগণের সম্মতি বা পিপলস পার্টিসিপেশন, এগুলোর আইনের শাসন, গণতন্ত্র, এগুলোর ধারের কাছ দিয়ে তারা কিন্তু হাঁটতে চান না। একই পদ্ধতি তারা অনুসরণ করে রাজনীতি করতে চাচ্ছে। মেজবা ভাই, আপনার কাছে আসবো আবারও। কাজী ওমর ফয়সাল, টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ সংসদীয় কমিটি একটি নাগরিক সংগঠনের নিবন্ধন বাতিল করার সুপারিশ করতে পারে কিনা, আইনগত দৃষ্টিকোণ থেকে এর সঠিক কোনো পদক্ষেপ হবে কিনা? সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, উনি বলেছিলেন যে এটা বিরোধী দল এটাকে আমাদেরকে পার্লামেন্টকে ক্রিটিসিজম করতে পারে অথবা সাধারণ মানুষ করতে পারে, একটা এনজিও কেন করবে, এবং বেশ কিছু কথা বলেছিলেন। তো এই গ্রাউন্ডটাকে আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে। একটা এনজিও কেন এই একটা পার্লামেন্টকে ক্রিটিসাইজ করতে পারবে টিআইবি না? তো আসলে মানবাধিকার এবং দুর্নীতি নিয়ে কাজ করে, তারা তো আসলে সরকার বিরোধী বা সরকারকে এখন দুর্নীতি নিয়ে কথা বলতে সরকার হলে বিরোধী কোনো সংগঠন না। আপনি দুর্নীতি নিয়ে কাজ করতে হলে প্রো গভর্নমেন্ট কথা বলাটাই তো কঠিন। মানে টিআইবির নিবন্ধন বাতিলের সুপারিশ কেন করতে হলো? এখন যে ওই সরকারের কি এমন দুর্নীতি ছিল বা কি এমন ভয় ছিল টিআইবি কে নিয়ে? টিআইবি রিপোর্ট নিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু খুব পছন্দ করতেন একটা সময়, যখন তারা বিরোধী দলে ছিলেন। তো এই স্ট্যান্ডিং কমিটি যদি কথা বলি, যেটা যদি আমি মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের কথা বলি, এই স্ট্যান্ডিং কমিটির যে দুর্বলতা, এটা কিন্তু একটা গভর্নমেন্টকে ফ্যাসিস্ট হওয়ার কিন্তু বড় সুযোগ দেয়। কারণ স্ট্যান্ডিং গভর্নমেন্ট কমিটি কেমন করে রাখা হয়, এটা এই মিনিস্ট্রিকে কাইন্ড অফ শ্যাডো মিনিস্ট্রির জন্য, মানে মিনিস্ট্রিকে এটা রিভিউ করবে। আমাদের স্ট্রাকচার আছে স্ট্যান্ডিং কমিটিগুলোতে, এটা কনস্টিটিউশন বলেন, রুলস অফ প্রসিডিউর অফ বিজনেস অফ দ্য পার্লামেন্ট বলেন, এটা এমন একটা অবস্থায় করা হয়েছে যে এটাতে আসলে, এবং আর্টিকেল 70 এখানে আছে, এইটা আসলে একটা জাস্ট নামকবাস্তে একটা কমিটি করা, এবং এই পর্যন্ত কোনো পজিটিভ কোনো চেঞ্জ এই স্ট্যান্ডিং কমিটি আনতে পারেনি। আমি বলবো যে হ্যাঁ, এই যে চেঞ্জ, এই যে এই রিপোর্টটা, এটা আমি মনে করবো যে খুবই একটা ভালো একটা রিপোর্ট। কারণ এইটা আমাদের, যখন আমরা সংবিধান চেঞ্জের কথা বলছি, আমাদের সামনের দিনগুলোতে এই স্ট্যান্ডিং কমিটিগুলো দেখতে হবে। স্ট্যান্ডিং কমিটি কীভাবে আরও প্রোঅ্যাক্টিভ হয়, আরও জনগণের পক্ষে কথা বলতে পারে, গভর্নমেন্টের সমালোচনা করতে পারে, এবং উইদাউট এনি রেপারকেশন, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং যখন সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোক এই কথাগুলো বলে, তখন কিন্তু এটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং, এবং আমাদের ভবিষ্যতে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। জি, আপনার কাছে আবারও আসবো অধ্যাপক মেজবাহুল আজম, আপনার দৃষ্টিতে আরেকটি সংবাদ আনতে চাই। আমাদের স্বৈরাচার আমলের সংবাদের শিরোনাম হয়েছে কর ফাঁকিতে দেশের ক্ষতি 1235 কোটি টাকা। এটা আসলে কেমন স্বৈরাচার, কেমন ফ্যাসিজম, রাষ্ট্রবিজ্ঞানের কোন জায়গা থেকে একে সংজ্ঞায়িত করবেন? ম্যাকিয়াভেলি মূলত আসলে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকও কিন্তু বলা হয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তিনি আসলে ব্যক্তি এবং রাষ্ট্র দুইটা সত্তাকে আলাদাভাবে দেখতে চেয়েছেন। এবং তার মূল কথাটা যদি বলি, যে ব্যক্তির ইচ্ছা, ব্যক্তির নৈতিকতা, ব্যক্তির চিন্তা, এটা হবে এক ধরনের, রাষ্ট্রের ইচ্ছা, রাষ্ট্রের নৈতিকতা, রাষ্ট্রের কাজকর্ম সব কিছু হবে আর এক ধরনের। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির অনেক অনেক ঊর্ধ্বে, এবং তিনি বলতে চেয়েছেন যে ব্যক্তির জন্য রাষ্ট্র অপরিহার্য। এই জন্য রাষ্ট্রের ইচ্ছাকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চেয়েছেন। এবং এটা করতে গিয়ে তিনি বলেছেন যে জনগণের কল্যাণের জন্য যদি রাষ্ট্র কাজ করে, এই কল্যাণটা অর্জন করতে গিয়ে তাকে যত ক্ষতিকর কাজেই করতে হোক, রাষ্ট্র সেটা করবে। এর জন্য রাষ্ট্রের শাসক আপনার যত খারাপ পন্থাই অবলম্বন করুক, সেটাকে তিনি বৈধতা দেওয়ার একটা চেষ্টা করেছেন। তো এই বিষয়টাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের ম্যাকিয়াভেলিকে নিয়ে অনেক সমালোচনা আছে, এবং পৃথিবীর তার দুইটা বিখ্যাত গ্রন্থ আছে, একটা নাম হচ্ছে দ্য প্রিন্স, আর একটা নাম হচ্ছে দ্য ডিসকোর্স। দুই বইতেই তিনি এই বিষয়গুলো বর্ণনা করেছেন। তো এই কথাগুলোকে কেন্দ্র করে সারা বিশ্বের যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শাসক, তাদের কাছে তার প্রিন্স বুকটা খুব জনপ্রিয় হয়ে গেছে। তিনি শাসকের জন্য কতগুলো উপদেশ দিয়েছেন, কিভাবে তাকে হিংস্র হতে হবে, কিভাবে তাকে মানে কঠোরভাবে দমন নীতি অনুসরণ করতে হবে। এবং ম্যাকিয়াভেলি কিন্তু একটা কথা বলেছেন, যে জনগণের কল্যাণের জন্য যদি এই কাজটা করতে হয়, তাহলে এটা করবে আর কি। তো যাই হোক, ফ্যাসিস্টদের কাছে তার এই বইটা এবং ম্যাকিয়াভেলি খুব জনপ্রিয়, এই হচ্ছে বিষয়টা। আর পরে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে এত কোটি টাকা চুরি, এটা হচ্ছে ফ্যাসিবাদের অংশ। কারণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে যে টিকিয়ে রাখতে হয়, তাহলে তার কতগুলো সহায়ক শক্তির প্রয়োজন হয়। সহায়ক শক্তিগুলো বলতে কি, তার আগে কিছু বয়ান আছে, বয়ান কয়েকটা বলতে চাই আমি। যেমন একটা বয়ান আপনি শুনেছিলেন, নিশ্চয়ই মনে আছে আপনার, যে বিকল্প নাই, যে যিনি শাসক এখন ফ্যাসিস্ট, তার কোনো বিকল্প নাই। আমরা এখন দেখছি যে
লক্ষ লক্ষ আপনার বিকল্প লক্ষ লক্ষ বিকল্প দাঁড়িয়েছে। ইভেন প্র্যাকটিক্যাল প্রুফ আপনাকে দেই, আমাদের উপদেষ্টা নাহিদ একজন বিকল্প, সে এখনো পড়াশোনা করতেছে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর আসিফ, সে জাস্ট বোধহয় পাশ করেছে, সেও একজন বিকল্প আমাদের। সুতরাং প্রত্যেকটা মানুষ একটি ডেমোক্রেটিক সোসাইটিতে অল দ্য সিটিজেন্স আর দ্য অল্টারনেটিভ। সুতরাং বিকল্প নাই, একটি ফ্যাসিস্ট বয়ান, এইটা সারা দেশের মানুষকে বলানো হয়েছে। এবং বড় বড় শিক্ষিত মানুষের মুখে আমরা বলতে শুনেছি যে শেখ হাসিনা যদি চলে যায় তাহলে এই দেশ তো শেষ, কী হবে আমাদের, আর তো বিকল্প নেই, আর তো কেউ দেশ এই চালাইতে পারবে না। এটা হচ্ছে ফ্যাসিস্ট বয়ান। এবং এই ফ্যাসিস্ট বয়ানগুলোকে এস্টাবলিশ করার জন্য ফ্যাসিস্ট শাসকের আরও কিছু সহায়ক শক্তির প্রয়োজন হয়। তার মধ্যে একটা সহায়ক শক্তি হচ্ছে অলিগার্ক বিজনেসম্যান। যেমন আপনি নিশ্চয়ই শুনেছেন বারবার দরকার, ব্যবসায়ীদের মুখে একটা স্লোগান আপনি নিশ্চয়ই শুনেছেন। সেই স্লোগানটাতে যদি আপনি লক্ষ্য করেন যে যারা স্লোগানটা দিচ্ছে তারা কারা, এবং আপনি যে কর ফাঁকির কথাটা বললেন, কর ফাঁকির মধ্যে যারা দিয়েছে তাদের কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ কিন্তু না। তাহলে কারা কর ফাঁকিটা দিয়েছে? এই অলিগার্করা, এদের বড় বড় আমলারা, যারা চুরি করেছে, পুলিশ অফিসাররা যারা বড় বড় চুরি করেছে, চুরি করতে সহায়তা করেছে, ভোট ডাকাতি করতে সহায়তা করেছে, তাদেরকে তিনি সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। এবং কর ফাঁকির সুযোগ সুবিধাটা পেয়েছেন এই বড় বড় ব্যবসায়ীরা। কেন? তাদের টাকা দিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার একটা টুলস হিসাবে তিনি ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য তিনি এই সকল অপকর্মকে বৈধতা দিয়েছেন। জি, ধন্যবাদ মেজবাহুল আজম সওদাগর। আপনার কাছে আবারও আসবো ছোট্ট করে। কাজী ওমর ফয়সাল, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনায় আছে, এদের কাছে আপনার প্রত্যাশা কি, পরামর্শ কি? আমার এই গভর্নমেন্টের কাছে যেটা দাবি থাকবে সেটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র যেন মানবাধিকারের দ্বারা পরিচালিত হয়। মেজবাহুল আজম, শেষ সময়ে নতুন এই সরকার, নতুন বাংলাদেশে নতুন করে কোনো পরামর্শ বা প্রত্যাশা আছে? যে সরকার এখন দেশ চালাচ্ছে, তারা যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা করা দরকার তাই তারা করবে, এবং প্রত্যেকটা অপরাধের বিচার হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের উপর যে হামলা হত্যাযজ্ঞ হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। আর রাজনৈতিক দলগুলোর কাছে আমার একটা প্রত্যাশা যে রাজপথের মধ্যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যটাকে ধরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো যেন মৌলিক একটা বিষয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী মৌলিক বিষয়ে তারা যেন ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে, এটা আমার আহ্বান থাকবে। ধন্যবাদ অধ্যাপক মেজবাহুল আলম সওদাগর ও কাজী ওমর ফয়সাল, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।